খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ বুধবার 20 তারিখ। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। রানীগঞ্জ জামুরিয়ার 11টি কারখানাকে 500 কোটি টাকার জরিমানা, বেআইনি নির্মাণে কড়া পদক্ষেপ। 23 ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার টাকা বরাদ্দের নির্দেশ, বড়দিনের আগেই সুখবর। বন্ধ রেলগেটের ট্রাকের হঠাৎ প্রবেশ, ঝাঁঝা আসানসোল লোকালের ইঞ্জিন লাইনচ্যুত। বাঁকুড়ার হাসপাতালে ভ্রূণ হারিয়ে চাঞ্চল্য, কুকুরে নিয়ে গেল। রায়দিঘি তছরূপ কাণ্ডের নাম তৃণমূল নেতাদের, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে 25 জনের বিরুদ্ধে এফআইআর। মেদিনীপুরের ঘটনা, বাড়ির ভিত খোঁড়ার সময় মিলল 15 ফুটের প্রাচীন সুড়ঙ্গ, প্রশাসনের তদন্ত শুরু। বেআইনি হোটেল ভাঙার নির্দেশ, মন্দারমণি নিয়ে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতার। হুমায়ুন কবিরের মন্তব্যে শোরগোল, হুমায়ুন কবিরের মন্তব্যে মমতা অভিষেক বিভাজন নিয়ে জল্পনা বাড়ল। পুলিশের বড় সাফল্য, রাজ্যের বিভিন্ন জায়গায় 9টি আগ্নেয়াস্ত্র উদ্ধার, বেআইনি অস্ত্র পাচারের জাল ফাঁস। প্রিয় দর্শক, আজকের খবরগুলি অনেক গুরুত্বপূর্ণ। খবরগুলি সম্পূর্ণ শুনবেন। আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে নির্দেশ দিয়েছিলেন, সরকারি জায়গা দখল করে বেআইনি নির্মাণ করা যাবে না। সেই মতো কলকাতা হোক বা জেলা, পুরসভাগুলি জায়গায় জায়গায় বেআইনি নির্মাণ ভেঙে ফেলার কাজ করছে। এবার পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ জামুরিয়া শিল্প তালুকে 11টি কারখানাকে জরিমানার নোটিশ ধরিয়েছে আসানসোল পুর নিগম। বৈধ প্ল্যান ছাড়াই একাধিক নির্মাণ হয়েছে। অভিযোগ পেয়ে আসানসোল পুর নিগম 500 কোটি টাকারও বেশি জরিমানার নোটিশ জারি করেছে এই কারখানাগুলোকে। এরপরই কারখানার মালিকরা জরিমানা মকুবের আবেদন জানালেন মেয়রের কাছে। দেখা করেছেন মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে। তবে মেয়র সাফ জানিয়েছেন, বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে, নয়তো জরিমানা গুনতে হবে। 15 দিন সময়ও বেঁধে দেওয়া হয়েছে শিল্পপতিদের। তবে এসবের মধ্যে ফাঁপড়ে পড়েছেন কারখানার কর্মরত শ্রমিকরা। যদি কারখানাগুলি বন্ধ হয়ে যায়, তাহলে কাজ হারাতে পারেন প্রায় বহু শ্রমিক। জামুরিয়া ও রানীগঞ্জ শিল্প তালুক এলাকা দুটি আসানসোল পুর নিগমের আওতায়। সেখানে একাধিক কারখানার মালিকের কাছে গিয়েছে জরিমানার নোটিশ। কয়েক মাস আগেও আসানসোল পুর নিগমের প্রাক্তন মেয়র বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি এই দুই শিল্প তালুকে বেআইনি নির্মাণ নিয়ে সরব হয়েছিলেন। পাশাপাশি তিনি এই নির্মাণ ভাঙা নিয়ে আসানসোল পুর নিগমের সদিচ্ছা ও পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। উৎসবের মরশুম শেষ হতে না হতেই ফলত ময়দানে নামল পুর নিগম। মঙ্গলবার কারখানার মালিকদের এক প্রতিনিধি দল আসে পুর নিগমে। দেখা করেন মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে। অনুরোধ করেন বিষয়টিতে কিছুটা নমনীয় হওয়ার জন্য। তবে মেয়র তাঁদের স্পষ্ট জানিয়ে দেন, এই ব্যাপারে কোনো ধরনের নমনীয়তা দেখানো যাবে না। শিল্পপতিদের উদ্দেশ্যে মেয়র বলেন, মালিকদের উচিত যতটা জরিমানা ধার্য করা হয়েছে তা দিয়ে দেওয়া, অথবা বেআইনি নির্মাণ ভেঙে ফেলা। এছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই। মেয়র স্পষ্টভাবে বলেন, মানুষের জন্য শিল্প স্থাপন ও বিনিয়োগ করা উচিত, তবে তার নিয়ম মেনে করা উচিত। কেউ তাদের অবৈধ নির্মাণের অনুমতি দেয়নি। এদিন আসানসোলের সদস্য সংগ্রহ অভিযানে এসে প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, বেআইনি কোনো কাজকে জরিমানা করলে তা বৈধ হয়ে যায় না। আসলে এই টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেবে তৃণমূল নেতারা। আবাস যোজনা নিয়ে এবার নয়া নির্দেশ দিল রাজ্য সরকার। আগামী 23 ডিসেম্বর তারিখের মধ্যেই আবাস যোজনার টাকা বরাদ্দ শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ প্রত্যেক জেলায় দিয়েছে পঞ্চায়েত দফতর। তবে তার আগেই 3টে স্তরে হবে আবাসের তালিকার অনুমোদন দেওয়ার প্রক্রিয়া। নির্ধারিত সময়ের আরও 3 দিন বেশি সময় দিল রাজ্য সরকার। চূড়ান্ত তালিকা তৈরি করে টাকা পাঠানো হবে। তার জন্য জেলা প্রশাসনকে দেওয়া হয়েছে বাড়তি 3 দিন সময়। 20 তারিখের বদলে 23 ডিসেম্বর তারিখের মধ্যে টাকা ছাড়ার জন্য তৈরি থাকতে হবে প্রত্যেক জেলাকে। এটাই নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে নবান্ন সূত্রে খবর, গ্রাম সভা থেকে শুরু করে ব্লক লেভেল কমিটি এবং ডিস্ট্রিক্ট লেভেল কমিটি, এই 3টি স্তরে শুরু হবে 3টি পর্যায়ে আবাস তালিকা অনুমোদন দেওয়ার কাজ। তারপরেই অর্থ বরাদ্দ প্রক্রিয়া শুরু হবে। এই আবাস প্রকল্পের সমীক্ষার কাজ 14 নভেম্বর তারিখে শেষ করার কথা ছিল। সেখানেই এই কাজ শেষ হয়েছে গত সোমবার, অর্থাৎ 18 নভেম্বর। তার জেরে সম্পূর্ণ প্রক্রিয়ায় বেশ কিছুটা পিছিয়ে গিয়েছে। তাই জেলা প্রশাসনকে টাকা দেওয়ার ক্ষেত্রে আরও 3 দিন বাড়তি সময় দেওয়া হয়েছে। যদিও তার আগেই 3টি স্তরে শুরু হবে আবাসের তালিকার অনুমোদন দেওয়ার প্রক্রিয়া। অন্যদিকে আবাস যোজনার তালিকা প্রত্যেকটি ব্লক থেকে শুরু করে মহকুমা শাসক, জেলা শাসকদের অফিস এবং জেলার ওয়েবসাইটগুলোতে দিতে হবে।
29শে নভেম্বর থেকে 6ই ডিসেম্বর পর্যন্ত এই তালিকা সর্বত্র দিতে হবে। এই সময়সীমার মধ্যে তালিকা থেকে আসা যে কোনো অভিযোগ খতিয়ে দেখে তার মীমাংসা করতে হবে। প্রত্যেক জেলায় আবাস তালিকা নিয়ে নানা নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দফতর। লোকসভা নির্বাচনের প্রচারে এসে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছিলেন, আপনারা নিজেদের অধিকারকে সামনে রেখে ভোট দিন। আগামী 31শে ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেবে রাজ্য সরকার। এবার সেই টাকা দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকার দুর্নীতির অভিযোগ তুলে আবাসের টাকা বন্ধ করে রেখেছে বাংলায়। 100 দিনের কাজের টাকাও দেয়নি, সেটা দিয়েছে রাজ্য সরকার। এই তালিকার স্বচ্ছতা বজায় রাখতে কিছুদিন আগে 11 দফা নির্দেশ জারি করেছিল পঞ্চায়েত দফতর। এবার আরও এক ধাপ এগিয়ে নির্দেশ দিল রাজ্য সরকার, যা উপভোক্তাদের কাছে সুখবর বলে মনে করা হচ্ছে। বড়দিনের আগেই সুখবর অ্যাকাউন্টে পেতে পারেন উপভোক্তারা। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি একটা লাইক করে দেবেন। ফিরে আসছে পরবর্তী খবরে। রেলগেট ভেঙে লাইনে ঢুকে পড়ে ট্রাক, আর সেই ট্রাক গিয়ে সজোরে ধাক্কা মারে চলন্ত ট্রেনে। মঙ্গলবার জসিটি ও শঙ্করপুর স্টেশনের মাঝে ঝাঁঝা থেকে আসানসোলগামী একটি লোকাল ট্রেনে এই ঘটনা ঘটেছে। অ্যাসবেস্টার্স বোঝাই ওই ট্রাকের ধাক্কায় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায় বলে জানান আসানসোল ডিভিশনের ডিআরএম CN সিং। হতাহতের কোনো খবর নেই। মঙ্গলবার দুপুরে 2:40 নাগাদ ডাউন ঝাঁঝা আসানসোল লোকাল আসানসোলের দিকে যাচ্ছিল। ট্রেনটি যখন জসিটি ও শঙ্করপুরের মাঝে পৌঁছয়, লেভেল ক্রসিং গেট ভেঙে একটি ট্রাক আচমকা লাইনে চলে আসে। ধাক্কা এতটাই জোরালো ছিল, ট্রেনের ইঞ্জিনের চাকা বেলাইন হয়ে যায়। এদিকে ধাক্কা মেরে দুমড়ে যায় ট্রাকটিও। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ঘটনার সময় রেলগেটটি বন্ধই ছিল। ট্রাক এসে ধাক্কা মারে। গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা নাকি কোনো যান্ত্রিক সমস্যার কারণে চালক ট্রাকটি থামাতে পারেননি তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনার পরে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। ট্রেন থেকে লাফিয়ে নামতে শুরু করেন তারা। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় রেলের আধিকারিকরা। ইঞ্জিনিয়াররাও আসেন ঘটনাস্থলে। চলতি বছরের জুলাইয়েও এরকমই একটি ঘটনা ঘটে। উত্তর 24 পরগনার খড়দহ ও সোদপুর স্টেশনের মাঝে একটি স্করপিও ধাক্কা মারে হাজারদুয়ারি এক্সপ্রেসে। গেট পার করে স্করপিও গাড়িটি ঢুকে পড়ে লাইনের ধারে। তাতেই ঘটে বিপত্তি। বাঁকুড়ার সোনামুখী গ্রামীণ হাসপাতালে সাংঘাতিক ঘটনা। মানুষের ভ্রূণ নিয়ে গেল কুকুর। পরিবারের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই ঘটনা। একটি ছবিও ভাইরাল হয়েছে, যদিও সে ছবির সত্যতা এই সময় অনলাইন যাচাই করেনি। তবে বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গোপাল দাস জানান, এক অন্তঃসত্ত্বা মহিলা শারীরিক সমস্যা নিয়ে ভর্তি হন। রোগীর রক্তক্ষরণ হওয়ায় তাকে বিষ্ণুপুর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যে ছবি সামনে আসছে তার সঙ্গে এই ঘটনার কোনো মিল নেই। তবে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানান তিনি। পরিবারের লোকজনের অভিযোগ, সোমবার রাতে পেটে ব্যথা হচ্ছিল ওই মহিলার। বাড়ির লোকজন সোনামুখী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তাঁকে নিয়ে যান। ডাক্তার ইউরিন কালচারের কথা বলেন। হাসপাতালের শৌচাগারে অপরিণত ভ্রূণ প্রসব করেন ওই তরুণী। পরিবারের অভিযোগ, বারবার ডাকাডাকি করলেও নার্সরা কেউ আসেননি। এদিকে তরুণীকে লেবার রুমে নিয়ে যাওয়া হলেও ভ্রূণ শৌচাগারেই পড়েছিল। কিছুক্ষণ পর বাড়ির লোকজন এসে দেখেন ভ্রূণ সেখানে নেই। তাদের অভিযোগ, ভ্রূণ কুকুরে নিয়ে চলে গিয়েছে। এই নিয়ে হইচই শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছয় সোনামুখী থানার পুলিশ। এরপরই তড়িঘড়ি বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয় তরুণীকে। বিষ্ণুপুরের মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রকাশ দাস জানান, ঘটনা শুনেছি, কিন্তু কোনো অভিযোগ এখনো পর্যন্ত দায়ের হয়নি। দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র, তবে রাজ্য সরকার সেই টাকা দিচ্ছে। ইতিমধ্যেই বাংলা আবাস যোজনার সমীক্ষা শুরু হয়েছে। এরই মধ্যে 25 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভার মথুরাপুর 2 নম্বর ব্লকের বিডিও নাজির হোসেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় উপভোক্তাদের টাকা আত্মসাতের অভিযোগে রায়দিঘি থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। এফআইআরের তালিকায় নাম আছে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী মফেজুল গাজী, শ্বশুর খালেক গাজী ও তৃণমূলের বুথ সভাপতি মুস্তফা কয়ালের। 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনায় রায়দিঘি বিধানসভার নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে ব্যাপক তছরূপের অভিযোগ ওঠে এদের বিরুদ্ধে। এই তছরূপের বিরুদ্ধে দোষীদের শাস্তির দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন স্থানীয় বাসিন্দা বিজেপি কর্মী দীপু বর। দীপু বরের জনস্বার্থ মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট দক্ষিণ 24 পরগনার জেলা শাসককে তদন্তের নির্দেশ দেন। তদন্তে নেমে 27 জনের বিরুদ্ধে বেআইনিভাবে অন্যের বাড়ির টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়।
এরপর 2023 সালের নভেম্বর মাসে 27 জনের কাছে 1,20,000 করে টাকা ফেরতের নোটিশ দেয় ব্লক প্রশাসন। 15 দিনের মধ্যে টাকা ফেরানোর নির্দেশ ছিল, কিন্তু 1 বছর পরেও 30 লক্ষের মধ্যে মাত্র 3.5 লক্ষ টাকা ফেরত আসে। এই ঘটনায় অবশেষে গত সপ্তাহে বিডিও 25 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন রায়দিঘি থানায়। বাকি 2 জন টাকা ফেরত দেওয়ায় কোনো পদক্ষেপ করা হয়নি। রায়দিঘি তৃণমূল বিধায়ক অলোক জলদাতা বলেছেন, আদালতের নির্দেশে প্রশাসন ব্যবস্থা নিয়েছে, দলের পক্ষ থেকে কাউকে আড়াল করা হবে না। তবে সরকারি কর্মচারীদের ভূমিকাও খতিয়ে দেখা দরকার। বিডিও নাজির হোসেন বলেন, বেশ কয়েকবার নোটিশ দিয়েছি, কয়েকজন টাকা ফেরত দিয়েছে, বাদবাকি কেউ কেউ অল্প অল্প টাকা দিয়েছে। যারা টাকা ফেরত দিতে পারেনি তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বাড়ির ভিত খোঁড়ার জন্য মাটি কোপাতেই মিলল প্রাচীন আমলের সুড়ঙ্গ। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে পশ্চিম মেদিনীপুরের পিংলাতে। ওই সুড়ঙ্গটির বয়স কত, তার কোনো ঐতিহাসিক গুরুত্ব রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে প্রশাসন। ইতিমধ্যেই বাড়ির নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পিংলা ব্লকের রাজপল্লব এলাকার বাসিন্দা অনিমা ঘোষের জমিতে ভিত গড়ার জন্য মাটি খোঁড়ার কাজ চলছিল। গর্ত খুঁড়তে গিয়ে একটি সুড়ঙ্গ নজরে আসে কর্মীদেরই। এরপর মাটি আরও সরাতে 15 ফুট চওড়া একটি ঘরের মতো জায়গা নজরে আসে। গ্রামবাসীদের দাবি, এই ধরনের কোনো সুড়ঙ্গের কথা তারা কোনো দিন শোনেননি। এই ভিত গড়ার কাজ শুরু না হলে কোনোদিন তা নজরেও আসতো না। যার জমিতে এই নির্মাণ কাজ চলছিল সেই অনিমা দেবীও হতবাক। তিনি জানান, পরিবারের কেউ এই ধরনের সুড়ঙ্গের কথা অতীতে তাঁকে জানাননি, তাই এই সুড়ঙ্গ সামনে আসার পর তিনি অবাক। খবর পাওয়ার পর পিংলা ব্লক প্রশাসন ঘটনাস্থলে যায়। ওই সুড়ঙ্গ কোনো ঐতিহাসিক স্থাপত্যের অংশ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত সেখানে নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। পিংলার বিডিও লাকপা ওয়াংচু শেরপা জানিয়েছেন, 15 ফুটের একটি সুড়ঙ্গ পাওয়া গিয়েছে। এর কোনো ঐতিহাসিক গুরুত্ব রয়েছে কিনা তা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানানো হবে। ভ্রমণ পিপাসু বাঙালিদের কাছে শুধু দীঘা নয়, মন্দারমণিও অত্যন্ত জনপ্রিয় জায়গা। 1-2 দিনের ছুটিতে মন্দারমণি ঘুরে আসেন অনেকেই। তবে সেই মন্দারমণির 140টি হোটেল ভাঙার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। হোটেলগুলি বেআইনিভাবে গড়ে ওঠার অভিযোগ তুলে জাতীয় পরিবেশ আদালত এই নির্দেশ দিয়েছিল। এদিকে সেই নির্দেশ আসাতেই মাথায় হাত পড়েছে হোটেল মালিকদের। এবার সেই ঘটনায় হস্তক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নবান্ন সূত্রে খবর, মন্দারমণি এবং তার সংলগ্ন এলাকার যে হোটেলগুলি ভাঙার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন, তাতে স্তম্ভিত মুখ্যমন্ত্রী। কোনো রকম বুলডোজার চলবে না, নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার দাবি, মুখ্য সচিবের সঙ্গে কোনো আলোচনা পরামর্শ ছাড়াই এর নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত 1 নভেম্বর CRZ রেগুলেটেড জোন ম্যানেজমেন্ট অথরিটির জেলা কমিটির তরফে মন্দারমণি এবং সংলগ্ন আরও 4টি মৌজায় 140টি হোটেল, লজ, রিসর্ট এবং হোমস্টে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। আগামী 20 নভেম্বরের মধ্যে এই সব বেআইনি নির্মাণ ভেঙে জায়গা পরিষ্কার করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশকে মান্যতা দিয়েই পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি হোটেল নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছেন। 2022 সালে এই বেআইনি হোটেলগুলি ভাঙার নির্দেশ দিয়েছিল জাতীয় পরিবেশ আদালত। উপকূলবিধি না মেনেই ওই হোটেলগুলি গড়ে উঠেছিল বলে অভিযোগ। এর মধ্যে শুধু দাদন পাত্র বাড়ি রয়েছে 50টি হোটেল, সোনামুইয়ে 36টি, সিলামপুরে 27টি, মন্দারমণিতে 30টি হোটেল এবং দক্ষিণ পুরুষোত্তম মৌজায় একটি লজ ছিল সেই তালিকায়। এসবই ভাঙা পড়ার কথা পরিবেশ আদালতের নির্দেশ মতো, কিন্তু তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ দেওয়ায় জল কোন দিকে গড়ায় তাই দেখার। থামানো যাচ্ছে না ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে। সোমবারের মন্তব্যের পর ফের মুখ খুললেন তিনি। এবার তার আক্রমণের তীর রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের দিকে। সঙ্গে এও পরিষ্কার জানালেন, কোনোভাবেই তিনি গতকাল করা নিজের বক্তব্য থেকে সরছেন না। একই সঙ্গে ফিরহাদ হাকিমের দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন। তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যেই সোমবার হুমায়ুন কবিরের একটি মন্তব্য আগুনে ঘি ঢালে। তিনি ফুল টাইম পুলিশ মন্ত্রী চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেন। এর প্রেক্ষিতেই কার্যত ক্ষুব্ধ হন ববি। শুধু ফিরহাদ নয়, প্রবীণ তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী জাকির হোসেনও মুখ খোলেন। হুমায়ুনের মন্তব্যের প্রেক্ষিতে বক্তব্য রাখতে গিয়ে ফিরহাদ বলেন, যারা এত কথা বলছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে নির্বাচনে নামুক, তারপর জিতে দেখাক, বুঝে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় সব দিক থেকে বলিষ্ঠ নেত্রী। তিনি এখনো সব দফতর এবং দলকে নেতৃত্ব দিতে সক্ষম।
যদিও পুরমন্ত্রীর এই মন্তব্যে চুপ থাকেননি হুমায়ুন, আবার মুখ খোলেন তিনি। বলেন, আমি আমার বক্তব্য জানিয়েছি, আমি আমার বক্তব্য থেকে কোনোভাবে সরছি না। আর মমতা বন্দ্যোপাধ্যায় আমার ওর অভিষেকের সকলের নেত্রী, তার বলিষ্ঠতা নিয়ে কোনো প্রশ্নই আমি তুলিনি। এরপর ফিরহাদ হাকিমকে আক্রমণ করে তৃণমূল বিধায়কের মন্তব্য, নিজের মতো কথা বলতেই পারেন, কিন্তু ফিরহাদ হাকিম এত কথা বলছেন, উনি নিজেই মুর্শিদাবাদের দায়িত্বে থাকা সত্ত্বেও আমাদের জেলার কোনো সমস্যার সমাধানে গুরুত্ব দেন না। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কথা বলতে এলে আমাদের কথা শুনতে চান না। উনি মাত্র 4 জনকে চেনেন, অথচ আমরা মুর্শিদাবাদে রয়েছি 20 জন বিধায়ক। মুখ্যমন্ত্রী ওনাকে দায়িত্ব দিয়েছে মুর্শিদাবাদের, কিন্তু উনি কোনো সমস্যার দিকে গুরুত্ব দিয়ে দেখেন না। আমি মুখ্যমন্ত্রীকে কাছে পেলে এ ব্যাপারে যাবতীয় বিষয় জানাবো। একই সঙ্গে অভিষেককে ডেপুটি করার ব্যাপারে আমি প্রস্তাবও দেব। হুমায়ুনের মন্তব্যের পর থেকে রাজনৈতিক কারবারিদের মনে শুধু একটাই প্রশ্ন উঠছে, তবে কি দল আড়াআড়িভাবে বিভক্ত হয়ে যাচ্ছে? তৈরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পৃথক পৃথক অনুগামী? বেআইনি অস্ত্রের রমরমা। গত 24 ঘন্টায় রাজ্যের বিভিন্ন প্রান্তে হানা দিয়ে 9টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত 24 ঘন্টায় বারুইপুর, ডায়মন্ড হারবার, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে অভিযান চালায় পুলিশ। আবার বনগাঁয়ে অভিযান চালায় সিআইডির স্পেশাল অপারেশন গ্রুপ। অভিযান চলে হাওড়া কমিশনারেট এলাকাতেও। অভিযান চালিয়ে গত 24 ঘন্টায় 9টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে তারা। কিভাবে এত বেআইনি অস্ত্র রাজ্যে আসছে তা নিয়ে উঠছে প্রশ্ন। মনে করা হচ্ছে বিহার থেকে বাংলা হয়ে দেশের অন্যান্য প্রান্তে ছড়িয়ে পড়ছে এই আগ্নেয়াস্ত্র। এই চক্র সমূলে উৎখাত করতে কোমর বেঁধে অভিযান শুরু করেছে পুলিশ প্রশাসন। মিলছে সাফল্যও। মাত্র কয়েকদিন আগে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ। সুরেন্দ্রনাথ কলেজের উল্টো দিকে অত্যন্ত ব্যস্ততম বৈঠকখানা রোডে উদ্ধার হয় 5টি আগ্নেয়াস্ত্র সহ 90 রাউন্ড কার্তুজ। এই ঘটনায় মোহাম্মদ ইসমাইল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। সেই সূত্র ধরে বিহারেও অভিযান চালায় কলকাতা পুলিশ। বিহারের মুঙ্গের জেলার গাজীপুর থানা এলাকার মোহাম্মদ মুনাজিরের বাড়িতে হানা দেয় যৌথ বাহিনী। দেখা যায় সেখানে রমরমিয়ে থালা তৈরির কারখানা চলছে। তল্লাশি চালাতেই বেরিয়ে আসলো আসল ছবি। মাটির নিচে রয়েছে গোপন কুঠুরি, সেখানে রয়েছে নানা ধরনের মেশিন, সেখানে তৈরি হতো আগ্নেয়াস্ত্র। উল্লেখ্য, গত 3 বছরে বিহারে একের পর এক অস্ত্র কারখানার উদ্ধার হয়েছে। ইতিমধ্যে 14টি কারখানার পর্দা ফাঁস করেছে পুলিশ। এর মাঝেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বেআইনি অস্ত্র উদ্ধার পুলিশের চিন্তা বাড়িয়েছে। খবর শেষ হলো।